ব্রাঞ্চ, লোবস, কারশফস ল, সিরিজ, রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইডেশন, এইগুলো আমাদের যেগুলো সিলেবাস আছে আমরা এগুলো আলোচনা করব। আজকে আলোচনা করবো শুরু ওহমস ল, তারপরে নোড, ব্রাঞ্চ অ্যান্ড লোবস, কারশফস ল। কারশফসের দুইটা ল, একটা হচ্ছে কেবিএল, একটা হচ্ছে কেসিএল। কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল। খুব সহজ, এগুলো খুব মজার এবং খুব সহজ। শুনতে পাচ্ছ? শোনা যায়। এই দেখো, এই যে এই জিনিসগুলো একটু রিডিং পড়বা। হ্যাঁ, এই যে ভোল্টা, হিস্ট্রিক্যাল প্রোফাইল, ঠিক আছে, এম্পিয়ার, ওনারা এত কষ্ট করে ভোল্টেজ আবিষ্কার করেছে, কারেন্ট এম্পিয়ার আবিষ্কার করেছে। হ্যাঁ, এই যে ওনাদের জীবন সম্পর্কে একটু জানবা। বেশিরভাগই হচ্ছে জার্মান সায়েন্টিস্ট, জার্মান ফিজিশিয়ান, হ্যাঁ, তারপর আছে আমেরিকান আছে, তারপর হচ্ছে ফ্রান্সের আছে, ওইসব দেশের সায়েন্টিস্টরা এই জিনিসগুলো আবিষ্কার করেছে। তো যাই হোক, আজকে আমরা যেটা বলবো ওহমস ল। কারো মনে আছে কিনা ওহমস ল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? বলতে পারো? ওহমস ল নাম শুনেছ? এই কেউ কথা বলে না। ওহমস ল নাম শোনো না? জি স্যার, শুনেছি। শুনেছি তো স্যার। বলো না দি, বলার জন্য তো বলতেছি। বলো ওহমস লটা কি? আচ্ছা, যাই হোক, ভুলে গেছো, অনেক আগে শুনেছো নাকি? না শুনতে লেট হয়, আমি একটা কথা বলার একটু পরে শুনতে পাও, এরকম অনেক সময় নেটের স্পিড কম থাকলে। আবার বলুন। বলতেছি, তোমরা ওহমস লটা জানো কিনা, পারো কিনা? আমি বলি, হ্যাঁ বলো। একটি সমান্তরাল পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আনুপাতিক। আচ্ছা, যাক, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ, আমি বুঝে ফেলছি। হ্যাঁ, তোমরা পারো, বাকিরাও একটু পড়ে নিবা। তোমরা যা পড়ো I is equal to V by R. এই তো আরো ভালো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এই সাইমন ওহমস এটা আবিষ্কার করেছে, হ্যাঁ, এই ওহমস ল। তো এই যে ওনার হিস্ট্রিটা পড়বা একবার। হ্যাঁ, কোথায় ছিল, ওনার জন্ম কোথায়, কি করেছে, যে জার্মান ফিজিশিয়ান। তারপর আছে কারশফস, হ্যাঁ, গুস্তাভ রবার্ট কারশফস, জার্মান ফিজিশিয়ান, ঠিক আছে, উনি কেসিএল কেবল আবিষ্কার করেছে। ওনাদেরটা পড়বা, তোমরা এরকম একদিন সায়েন্টিস্ট হয়ে যেতে পারবা রিসার্চ করতে করতে। তো যাই হোক, আমি সোজা কথা আসি, এই জিনিসগুলো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এগুলো খুব ভালো করে মিনিমাম 2 থেকে 3 বার রিডিং পড়বা। রিডিং পড়লে তোমরা আমার চেয়ে আরো ভালো জানবা। তারপর আমি সারাংশ বলেছি। ওহমস ল অলরেডি তোমরা বলে ফেলছো। এখানে ওহমস ল যেটা আছে দেখো, এই হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝছো? ওই যে মাঝে একটা ফোন আসছিল। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখতে পারবা, ফোন আসছিল তো সম্ভবত এই কারণে চলে গেছে। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে আর ইকুয়াল রো এল বাই এ। কোনো একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের, হ্যাঁ, ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হবে এবং সেটার সাথে যে একটা সম্পর্ক। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট আলোচনা করতেছি রেজিস্ট্যান্স নিয়ে। কি আলোচনা করতেছি? রেজিস্ট্যান্স। ওহমস লতে যে জিনিসটা লাগবে, কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স লাগবে, সেখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই তিনটা সমন্বয় হচ্ছে ওহমস লটা আসে। হ্যাঁ, তো আমরা সেখানে যে ফার্স্টে আমরা যদি জানতে চাই রেজিস্ট্যান্স জিনিসটা কি, দেখো লেখা আছে, ম্যাটেরিয়াল ইন জেনারেল হ্যাভ এ ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার অফ রেজিস্টিং। দেখতে পাচ্ছ এই যে ওহমস লর নিচে লেখা, ম্যাটেরিয়ালস ইন জেনারেল
have a characteristic behavior of resisting the flow of electric charge, মানে ম্যাটেরিয়ালের ভিতর যে ইলেকট্রিক চার্জ ফ্লো হওয়ার পথে যে বাধাটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। দিস ফিজিক্যাল প্রপার্টি অর এবিলিটি টু রেসিস্ট কারেন্ট, মানে কারেন্টকে বাধা দেওয়ার যে এবিলিটি ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। আর যে জিনিসটা দিয়ে রেজিস্ট্যান্স তৈরি হয় সেটাকে আমরা বলি রেজিস্টর। যে ডিভাইসটা তৈরি হয়, যার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের কাজটা করি, তাকে কি বলি? রেজিস্টর। ধারক, বাধা দেয়, সেটা ধারক না, মানে প্রতিবন্ধক সৃষ্টি করে। ইটস রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল আর, এটা আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আবার ডিপেন্ড করে কার কার উপরে? লেন্থের উপর, এরিয়ার উপরে। এই যে একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বাম সাইডে দেখতেছো, করেসপন্ডিং এরিয়া এ ম্যাটেরিয়াল উইথ রেজিস্টিভিটি। হ্যাঁ, এই ম্যাটেরিয়াল, এই যে এটা ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে, রেজিস্টিভিটিটা ডিপেন্ড করে কি ম্যাটেরিয়াল উপরে, এটা কি কপারের, না এটা অ্যালুমিনিয়ামের, না এটা গোল্ডের, না অন্য কিসের, সের উপর ডিপেন্ড করে তার রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি হচ্ছে তার ভিতর দিয়ে প্রবেশ বৈধতা, কারেন্ট যাওয়ার পথে যে বাধাটা, হ্যাঁ সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, হচ্ছে বাধাটা। আর রেজিস্টিভিটি হচ্ছে ওই ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে, যেই প্রপার্টির কারণে বাধাটা দিচ্ছে, ওটা হচ্ছে রেজিস্টিভিটি। এখানে লেখা আছে, এগুলো তোমরা পড়বা। আর সেটাকে রো, এই যে সিম্বল রো দিয়ে, রোটা চিনো তো, সিম্বল রো দিয়ে এটাকে বোঝানো হয় রেজিস্টিভিটি। কি বুঝতে পারতেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা সিম্পল সূত্রটা তোমরা ফিজিক্সে পড়ে থাকার কথা, আর ইকুয়াল রো এল বাই এ। মানে এই ক্রস সেকশন ম্যাটেরিয়ালের ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে। এটা যদি এই যে নিচে যেটা আর, এই ক্রস সেকশন এরিয়াটা যেটা, হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না, তোমরা দেখতে পাও? আমি তো অ্যাকচুয়ালি মোবাইল থেকে আছি, কার্সর দেখাতে পাচ্ছি না। এই ক্রস সেকশন এরিয়াটা বাম সাইডে যে সার্কুলার, তত কমবে, যত চিকন হবে তার রেজিস্ট্যান্স তত বাড়বে। মানে কি, মোটা মানুষের রেজিস্ট্যান্স কম, চিকন মানুষের রেজিস্ট্যান্স বেশি। ওকে, তারপরে আমরা বলছি এল, লেন্থ। এই যে ম্যাটেরিয়ালটার লেন্থ যত লম্বা হবে, কপার তার যত বেশি লম্বা হবে, তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। যত ছোট হবে তার রেজিস্ট্যান্স তত কম হবে। হ্যাঁ, আর হচ্ছে রেজিস্ট্যান্স ডিপেন্ড করতেছে কার কার উপর? এই ম্যাটেরিয়াল প্রপার্টির উপরে, তার লেন্থের উপর, তার এরিয়ার উপরে। এই সূত্রটা পড়বা, আর ইকুয়াল রো এল বাই এ। নিচে সিম্বলটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্স সিম্বলটা হচ্ছে যে ছোট্ট করে লেখা আছে। লেন্থ বেশি হলে স্যার রেজিস্ট্যান্সও বেশি হবে। হ্যাঁ, লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে, বাধাপ্রাপ্ত বেশি হবে। লেন্থ কম হলে তার রেজিস্ট্যান্স কম হবে। আচ্ছা, এই যে যত মোটা হবে স্যার তত রেজিস্ট্যান্স বেশি হবে, কত তার রেজিস্ট্যান্স কমবে। এই যে নিচে না, এই সূত্রে দেখো, এটা নিচে থাকা মানে হচ্ছে ব্যস্তানুপাতিক বা ইন্টা, হ্যাঁ ব্যস্তানুপাতিক বলে, বা উল্টানুপাতিক, বা হচ্ছে এটাকে বলা হয় একটা প্রপোর্শনাল, একটা ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার মানে হচ্ছে একটা উল্টা, মানে এ বাড়লে আর কমবে, এ কমলে আর বাড়বে, বুঝছো? আর যদি বরাবর থাকে এটাকে বলে সমানুপাতিক, মানে একটার সাথে একটা সমানুপাতিক। আর দেখো যে সিম্বল তো চিনো, রেজিস্ট্যান্সের সিম্বল তো চিনো তোমরা, সার্কিটের রেজিস্ট্যান্সের সিম্বলটা, উপর দিয়ে কারেন্ট ঢুকতেছে আই, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ, উপরে প্লাস নিচে মাইনাস, এটা হচ্ছে ভোল্টেজ আর। এই অংশগুলো খুব ভালো করে পড়বা, রিডিং মুখস্থ যেটা করবা, এই যে এর একটা স্কোয়ারের শেপের মধ্যে যে কিছু লেখা, এগুলো কি মুখস্থ করবে, এগুলো কোশ্চেন আনসার আকারে লেখবা। যদি বলে তোমাকে ওহমস লটা লেখো, তখন এটা লেখবা। আর বাকি টুকটাক যেটা জানার জন্য জানলা, সাথে কিছু লিখতে পারলে লেখলা। The Ohm's law states that the voltage V across a resistor is directly proportional to the current I flowing through the resistor. এই কথাটা বুঝছো? মানে একটা রেজিস্টর ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে, হ্যাঁ, এবং তার অ্যাক্রসে যে ভোল্টেজ হবে, এটা হচ্ছে প্রপোর্শনাল। মানে ভোল্টেজ কি পরিমাণে অ্যাপ্লাই করলা, সে হারে এর ভিতর দিয়ে এইটুকু লিখলে হবে স্যার? হ্যাঁ, এটা হচ্ছে মেইন। তারপরে যে দ্যাট ইজ বি প্রপোর্শনাল আই, ঠিক আছে? তারপরে একটু কথা ডিফাইন করলা যে আরটা কি, শেষ লাগলা বি ইকুয়াল আই আর। হ্যাঁ, এইটাই হচ্ছে ওহম ল। এখান থেকে যেই কথাটা লেখলা শেষ পর্যন্ত, যে বি ইকুয়াল আই আর, এটাই হচ্ছে ওহমস লর এক্সপ্রেশন। কথা বুঝতে পারছো? আর বাকি যেগুলো আছে জানার জন্য জানলাম। তারপর হচ্ছে রেজিস্ট্যান্সের ফর্মুলাটা আবার এখানে বলেছে, দ্য রেজিস্ট্যান্স আর অফ অ্যান এলিমেন্ট denotes its ability to resist the flow of electric current. It is measured in ohms. রেজিস্ট্যান্সটা মেজার করা হয় কিসে? ওহমে। এই সাইমন ওহমের নাম অনুসারে এটার একক নামটা করা হচ্ছে ওহম। সেটা হচ্ছে, তাহলে আমরা এই সূত্র থেকে জানি বি ইকুয়াল আই আর, তাহলে আমরা আর সমান কি বলতে পারবো? বি বাই আর। এই একই সূত্র বিভিন্নভাবে লিখেছি। তারপরে এখানে দেখো 1 ওহম যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে কি হবে? 1 বি বাই আর, মানে 1 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে ওর রেজিস্ট্যান্স হবে 1 ওহম। এই ফর্মুলা থেকে বলতে পারতে আসছি আমরা,
ঠিক আছে, ভোল্টেজ আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বি প্লাস হতে পারে, আবার কি বি মাইনাস হতে পারে। কারেন্ট যেদিকে ফ্লো করে সেটা হচ্ছে পজিটিভ, যদি উল্টা দিকে হয় তাহলে সেটা হবে নেগেটিভ। কথা বুঝতে পারছো? এই যে এখানে একটা সিম্বল দিয়েছে দেখো, এই যে দেখো উপরে প্লাস মাইনাস, কারেন্ট উপর থেকে যাচ্ছে। আবার কারেন্টটা যদি নিচ থেকে যেত তাহলে এটা এই সিম্বলটা ভোল্টেজের বি এর চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, উপরটা হয়ে যেত মাইনাস, নিচেটা হতো প্লাস। মনে রাখতে হবে কারেন্টটা ঢুকবে প্লাস দিয়ে, বের হবে মাইনাস দিয়ে। কারেন্টটা ঢুকবে কিভাবে? প্লাস দিয়ে, বের হবে মাইনাস দিয়ে। হচ্ছে জেনারেল ফর্মুলা, এক্সেপশনাল কিছু আছে। হ্যাঁ, প্লাস মানে সব দিকে যাইতে পারবে কারেন্ট, গেল তখন উল্টা পাল্টা সাইন হবে আর কি, সেটা আমরা পরে আসবো। তাহলে আমরা রেজিস্ট্যান্স বললাম, কারেন্ট বললাম, তারপরে এইগুলো জানলাম। এই অংশগুলো রিডিং পড়বো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, দেখো কোন সার্কিটে যে ডাইন সাইডের সিম্বলটা দেখো, বি ইকুয়াল 0 আর ইকুয়াল 0। হ্যাঁ, বি ইকুয়াল 0 আর ইকুয়াল 0 মানে কোনো একটা যদি শর্ট হয়ে যায় পাথ, হ্যাঁ কোনো একটা তার দিয়ে যদি শর্ট হয়ে যায়, সেখানে কি হয়, রেজিস্ট্যান্স 0 হয়ে যায় এবং সেখানে প্রচুর কারেন্ট ফ্লো করে, তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকে না, তার অ্যাক্রসে কি ভোল্টেজ থাকে না। সাপোজ ধরো তুমি যদি এই যে বাম পাশে ইকুয়েশনটা দেখতেছো, আর ইকুয়াল বি বাই আর, তাহলে তুমি যদি মনে করো যে এখানে বি এর মানটা হচ্ছে, আর এর মানটা হচ্ছে 0, মানে শর্ট হয়ে গেছে, রেজিস্ট্যান্স নাই, তাহলে আই এর সাথে কি বলে, মিউট করে কথা বলতে হবে। আমার সাথে কথা বললে আনমিউট করে, আর বাকি বাইরের কথা বললে মিউট করে। ওকে, খেয়াল করো, আর ইকুয়াল বি বাই আর, এখানে যদি আর এর মানটা 0 হয় তাহলে আর আর আই গুণ করলে কি এর মান, বি এর মানটাও 0 হয়ে যাবে। কোনো সার্কিটে যদি রেজিস্ট্যান্স 0 থাকে তাহলে সেখানে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছো কিনা? এটাকে বলা হয় শর্ট সার্কিট, আর এটাকে বলা হয় ওপেন সার্কিট। ওপেন সার্কিট দেখো ডাইন সাইডের নিচের বক্সটা দেখো, সিম্বলটা দেখো, আর ইকুয়াল ইনফিনিটি সিম্বল। হ্যাঁ, এটা ওপেন, তাহলে এর ভিতরে কারেন্ট আই ইকুয়াল 0। এর মানে কি, কোনো সার্কিট যদি ওপেন থাকে সেখানে রেজিস্ট্যান্স শো করবে ইনফিনিটি। মানে তোমার একটা তার থাকলে বা একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, বাধা থাকতে পারে কম বেশি, আর সেটা যদি ওপেন থাকে সেখানে থাকবে বাতাস, এয়ার, ডাইইলেকট্রিক মিডিয়া, তাহলে তার রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি, অনেক রেজিস্ট্যান্স, আর তার বিরুদ্ধে কি কারেন্ট যাইতে পারবে না। কথা বুঝতে পারছো? কিন্তু ওপেন সার্কিটে ভোল্টেজ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ওপেন সার্কিটে ভোল্টেজ পাওয়া যাবে। ওপেন সার্কিটে একটা ভোল্টমিটার ধরো, তার বাম সাইডে যে সার্কিট বা যে ডিভাইস থাকবে তার করসপন্ডিং ভোল্টেজটা পাওয়া যাবে। আর যদি শর্ট সার্কিট হয় সেখানে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে, যেহেতু শর্ট পাথ, কোনো বাধা নাই, সেখানে কারেন্ট যাবে বেশি কিন্তু তার ভোল্টেজ থাকবে না। কথা বুঝতেছি? হ্যাঁ, এই লেখা আছে, এই শর্ট সার্কিট ইজ এ সার্কিট এলিমেন্ট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং 0। হ্যাঁ, আবারই দেখা, এই ওপেন সার্কিট ইজ এ সার্কিট এলিমেন্ট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং ইনফিনিটি। ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স থাকবে অসীম, আর শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স থাকবে 0-র কাছাকাছি বা 0। বাম পাশে দুইটা সিম্বল দেওয়া আছে, কি কি? একটা হচ্ছে দেখো ফিক্সড রেজিস্টর, এই দুইটাই ফিক্সড রেজিস্টর। দুই ধরনের, অনেক ধরনের রেজিস্টর হয়, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টরের মধ্যে অনেক শ্রেণীবিন্যাস আছে, আমরা দুইটা রেজিস্টর দেখতেছি, একটাকে বলা হচ্ছে ওয়্যার ওন টাইপ, আর একটা হচ্ছে কার্বন ফিল্ম টাইপ। নিচেটা হচ্ছে কার্বন ফিল্ম টাইপ। আমরা সাধারণত নর্মালি যে ছোট ছোট রেজিস্টরগুলো ল্যাবে বা বিভিন্ন জায়গায় দেখি সেগুলো হচ্ছে কার্বন ফিল্ম টাইপ। উপরে যেটা ওয়্যার ওন, মানে সেখানে তার প্যাচায় প্যাচায় উপরে সিরামিক দিয়ে তৈরি করা হয়, এগুলো আমরা তোমাদেরকে ল্যাবে দেখাবো। ঠিক আছে, আর এই অংশগুলো ভালো করে রিডিং পড়বা, না পরে যদি না বুঝো সেগুলো আমি আবার ডিসকাস করবো। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের আরেকটা নাম বলা হয় পটেনশিওমিটার। হ্যাঁ, ভেরিয়েবল রেজিস্ট্যান্স আবার দুই ধরনের আছে, দেখো যে বাম সাইডে সিম্বল দেখো, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর ইন জেনারেল, এ পটেনশিওমিটার। বাম সাইডে যে সিম্বলটা দেখতেছি আমরা, দেখতেছো একটা রেজিস্টরের মধ্যে একটা ক্রস, একটা তীর মারা, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলে, মানে রেজিস্ট্যান্সের মানটা ভেরি হয়। আর একটা হচ্ছে ডাইন সাইডে যেটা, এটা হচ্ছে পয়েন্টার থাকে। হ্যাঁ, পয়েন্টার মানে ঘুরায় ঘুরায়, যে আমরা নব ঘুরাই না, আর আগে যে টিভি গুলো দেখতাম, টিভিতে নব ঘুরাইতাম, হ্যাঁ ভলিউম কম বেশি করতাম, সেখানে কি ঘটনা ঘটতো, এই ভলিউমের ভিতরে পটেনশিওমিটার লাগানো থাকতো, রেজিস্ট্যান্স লাগানো থাকতো। এটা ঘুরাইতাম মানে রেজিস্ট্যান্স কম বেশি করে কারেন্ট ফ্লোকে আমরা কম বেশি করতাম, তখন এই সাউন্ড কম বেশি হইতো। বুঝতেছো? এবার তোমরা দেখো না। হ্যাঁ, ফ্যানের রেগুলেটর ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল রেজিস্টর। হ্যাঁ, তবে একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। এই যে ডাইন সাইডের হচ্ছে সিম্বল দেওয়া আছে, হ্যাঁ কম্পোজিশন টাইপ, আর একটা হচ্ছে স্লাইডার পট টাইপ, মানে স্লাইড করে করে, এগুলো আমরা ফিজিক্যালি দেখাবো। আর এগুলো তোমাদের কাজ হচ্ছে কয়েকবার খুব ভালো করে রিডিং করা। এখানে দুটা কার দেওয়া আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। মনে করো কোনো একটা সার্কিট যদি লিনিয়ার হয়, সেখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সাথে সাথে তোমার কারেন্ট ফ্লো করে এবং সেটা যদি লিনিয়ারলি চেঞ্জ হয়,
তাহলে এই কার্ভটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার বিহেভিয়ার কি, বিশেষ করে আমরা যেটা নর্মালি সার্কিট দেখি যেখানে রেজিস্টর থাকে, এগুলো হয় লিনিয়ার সার্কিট। হ্যাঁ, এবং সেখানে রেজিস্টর এইগুলো কম্পোনেন্টগুলো হচ্ছে পেসিভ কম্পোনেন্ট। এগুলো কি করতে পারে, এনার্জি জেনারেট করতে পারে না। তারা কি করে, খালি এনার্জি কনভার্সেশনে সাহায্য করে। আমরা রেজিস্টরের ভিতরে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন তার ভিতরে কারেন্ট ফ্লো করে। যখন কারেন্ট ফ্লো করে তখন কি হয়, এর ভিতর দিয়ে এই রেজিস্টরের মাধ্যমে হিটটা চারদিকে ছড়িয়ে পড়ে। এর মানে কি, ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়। আমরা শক্তি নিত্যতার সূত্র এখানে কাজ করে। তো যাই হোক, তোমরা এই জিনিসগুলো বারবার বলতেছি ভালো করে রিডিং করবা। তারপরে আমি আবার বুঝাই দেবো, যেখানে না বুঝবা পরে পড়ার পর দাগ দিয়ে লিখে রাখবা কোথায় কি বুঝো নাই, সেগুলো আমি আলোচনা করবো। তো তোমাকে আমি যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে একটা ভোল্টেজের সাথে সাথে আই, উপর দিকে ভোল্টেজ, ডাইন সাইডে কারেন্ট যাচ্ছে, একটা স্লোপ দেখাচ্ছে। এর মানে কি, ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে কারেন্ট পরিবর্তন হবে, অথবা কারেন্টের পরিবর্তনের সাথে সাথে ভোল্টেজ পরিবর্তিত হচ্ছে। এবং যে কার্ভ লাইনটা পাচ্ছে স্লোপটা আর এখানে রেজিস্ট্যান্সে কি দেখাচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে লিনিয়ার সার্কিট। আর নিচে যেটা দেখতেছো স্লোপটা একটা ঢেউর মতো, সেটা হচ্ছে নন লিনিয়ার। সেগুলো হচ্ছে যে ডায়োড, তারপর হচ্ছে এই জিনিসগুলো যেখানে ব্যবহার করা হয় সেগুলো নন লিনিয়ার হিসেবে কাজ করে। আরেকটা টার্ম হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্স কি করে, কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার পথে বাধা প্রদান করে। আর কন্ডাক্টেন্স কি করে, ওই কন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট যাইতে সাহায্য করে। একটা উল্টা, ঠিক আছে। কি লেখা আছে, জি ইকুয়াল 1/r। এর মানে কি, একটা উল্টা। কথা বুঝতে পারছো? একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালে কি থাকে, কন্ডাক্টেন্স থাকে, রেজিস্ট্যান্স থাকে। যদি কন্ডাক্টেন্স বেশি থাকে তাহলে রেজিস্ট্যান্স কম। স্যার জিটা কি? জিটাই তো কন্ডাক্টেন্স। এটাই কন্ডাক্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা। রেজিস্ট্যান্স হচ্ছে বাধা প্রদান করে, আর কন্ডাক্টেন্স হচ্ছে তার ভিতরে যাইতে দেয়। যার রেজিস্ট্যান্স বেশি তার কন্ডাক্টেন্স কম, যার কন্ডাক্টেন্স কম তার রেজিস্ট্যান্স বেশি। কথা বুঝতে পারছে? আর এটার ইউনিটটা হচ্ছে সিমেন্স বা মোহ। হ্যাঁ, ওহমের উল্টা কি হয়, ওহমকে উল্টায় দিলে হয় মোহ। এই কন্ডাক্টেন্সের ইউনিটটা হচ্ছে মোহ। কি বুঝতে পারছে? এই যে লেখা আছে কন্ডাক্টেন্স কাকে বলে। কন্ডাক্টেন্স is the ability of a element to conduct electric current. It is measured in mho or Siemens, দুটো ইউনিটে প্রকাশ করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে তুমি যদি এখানে এই সূত্রটা দেখো, তুমি যদি এটা জানো, এই কন্ডাক্টেন্স হচ্ছে যেটা ছিল রেজিস্ট্যান্সের উল্টাটা, তাহলে রেজিস্ট্যান্স ছিল B/I, ঠিক আছে। আর কন্ডাক্টেন্স হয়ে যাবে I/B। এখান থেকে তুমি কন্ডাক্টেন্স বের করতে পারবো না, G ইকুয়াল IB এর সাথে সম্পর্ক বের করা যাবে না। তাহলে I সমান লিখতে পারবো কি, I সমান লেখা যাবে JB। হ্যাঁ, জিবি লেখা যাবে। হ্যাঁ, এগুলো শিখবা। কন্ডাক্টেন্স খুব একটা কথা আসে কম। তো যাই হোক, আমরা কিছু পাওয়ারের সূত্র শিখবো। পাওয়ার হচ্ছে পাওয়ার। হ্যাঁ, পাওয়ার মানে কি, আমি যখন কন্ডাক্টেন্স যে রেজিস্টারের ভিতর দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, কারেন্ট ফ্লো করবে, তখন তার ভিতর থেকে পাওয়ারটা ডিসিপেটেড হবে। সে পাওয়ারের সূত্র হচ্ছে P ইকুয়াল BI। P ইকুয়াল BI। কোন একটা রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো, কি পরিমাণ কারেন্ট গেল, ওই ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে একটা রেজিস্টারে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে বা যে ভোল্টেজটা থাকে, ওই ভোল্টেজের সাথে তার ভিতর দিয়ে কি কারেন্টটা ফ্লো করলো সেটা গুণ করলে বের হবে পাওয়ার। P ইকুয়াল BI। বুঝতে পারছো? পাওয়ার কাকে বলে? যে কোনো একটা লোড বা রেজিস্টর বা কোনো একটা ডিভাইস, তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে বা ভোল্টেজ কাজ করবে এবং তার সাথে যে তার ভিতরে যে কারেন্ট ফ্লো করবে, এই দুইটার গুণফলটাই হচ্ছে পাওয়ার। তাহলে তুমি যে বি এর সূত্র, তুমি যে বি সমান কি জানো, আইআর, নাকি একটু আগে পড়ে আসছে, বি সমান আইআর। তো বি এর মানটা যদি বসা দাও, তাহলে আইআর ইন্টু আই গুণ করলে হচ্ছে I স্কয়ার আর। আবার বলতে পারো আই এর মান সমান কি, B/R। আই এর মান সমান হচ্ছে B/R। তাহলে বি বাই গুণ করলে হচ্ছে B স্কয়ার বাই আর। বুঝতে পারছো কিনা? একটু চিন্তা করে দেখো, জাস্ট একবার আই এর মান বসাই দিবা, একবার বি এর মান বসাই দিবা, তখন এই দুইটা ফর্মুলা পাবো। তাহলে আমরা আরেকটা সূত্র জানলাম, দেখো পাওয়ারের কয়েকটা সূত্র জানলাম। P ইকুয়াল হচ্ছে BI লেখা যাবে, P ইকুয়াল সমান I স্কয়ার লেখা যাবে, P সমান B স্কয়ার বাই আর লেখা যাবে। তোমার এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। এই তিনটা টার্ম, তিনটা আননোনের মধ্যে যে কোনো দুইটা টার্ম তোমাকে দেওয়া থাকবে, আর একটা তোমাকে বের করতে হবে। তোমাকে রেজিস্ট্যান্স দেওয়া থাকলে পাওয়ার দেওয়া থাকলে ভোল্টেজ বের করতে পারবা, বা ভোল্টেজ দেওয়া থাকলে রেজিস্ট্যান্স দেওয়া থাকলে পাওয়ার বের করতে পারবা। বুঝতেছো? বা কারেন্ট দেওয়া থাকলে পাওয়ার দেখলে ভোল্টেজ বের করতে পারবা। মানে এখানে তো তিনটা করে টার্ম, প্রত্যেকটার মধ্যে কি P ইকুয়াল BI, এখানে তিনটা না, P একটা, B একটা, I একটা। এই তিনটার মধ্যে দুইটা জিনিস জানলে আরেকটা বের করা যাবে। এটাই নিয়ম। ইকুয়েশনের নিয়ম হচ্ছে একটা আননোন বের করার জন্য একটা ইকুয়েশন যথেষ্ট, দুইটা আননোন জিনিস বের করার জন্য দুইটা ইকুয়েশন লাগে, তিনটা আননোন জিনিস বের করার জন্য তিনটা ইকুয়েশন লাগে।
আর পরের যে কোশ্চেনটা লিখেছে সেটা একই, সেটা কন্ডাক্ট্যান্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে। তুমি যদি কোনো একটা তারের কন্ডাক্ট্যান্স জানো, কারেন্ট জানো, সেখানে তার পাওয়ার কত সেগুলো জানতে পারবা। উই শুড নোট টু থিংস, এই জিনিসটা রিডিং করবা। জাস্ট আমরা এটা থেকে কি জানলাম, ভেরি সিম্পল। এই দেখো খুব সহজ একটা অঙ্ক দিল, অ্যান ইলেকট্রিক আয়রন ড্র 2 অ্যাম্পিয়ার অ্যাট 120 ভোল্ট, ফাইন্ড ইটস রেজিস্ট্যান্স। এই যে আমাদের আয়রন ইস্ত্রি ব্যবহার করি না, কাপড় আয়রন করার জন্য, হ্যাঁ, বলতেছে তা সেখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট টানতেছে, এবং সেখানে যে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে 120 ভোল্ট। তাহলে এটার রেজিস্ট্যান্স কত ছিল ওই কয়েলটার ভিতরে বা ওই আয়রনটার ভিতরে বা ওই ইস্ত্রিটার ভিতরে, হ্যাঁ, রেজিস্ট্যান্স কত ছিল সে বের করার সূত্র কি? V/I। তাহলে ভোল্টেজকে আমি বের করে দিলাম, কারেন্ট বের হয়ে গেল 60 ওহম। তাহলে ওই আয়রনটার রেজিস্ট্যান্স ছিল 60 ওহম। বুঝতে পারছি কি না? বুঝতে পারছি? জি স্যার, বোঝা গেছে। ওকে, তাহলে প্র্যাকটিক্যাল প্রবলেম 2.1, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, এই অঙ্কটা করবা ছোট্ট ওইটার মধ্যেই। ওকে, আমরা সেকেন্ডে চলে গেলাম। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ইন দ্য সার্কিট শোন ইন ফিগ 2.8 ক্যালকুলেট দ্য কারেন্ট, দ্য কন্ডাক্ট্যান্স জি অ্যান্ড দ্য পাওয়ার পি। তোমার কন্ডাক্ট্যান্স হচ্ছে জি, পাওয়ার পি, এবং কারেন্ট হচ্ছে আই। তোমাকে ক্যালকুলেট করতে হবে কারেন্টটা। হ্যাঁ, এই সার্কিটে দেখো কি দেওয়া আছে, তোমার ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে ভোল্টেজ রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আমরা কারেন্ট বের করতে পারবো? জি স্যার। হ্যাঁ, আমরা তো সূত্র জানি I=V/R। তাহলে এখানে খেয়াল করতে হবে জি স্যার, রেজিস্ট্যান্সের পারবো। মানটা কিলো, রেজিস্ট্যান্সের মানটা কিলো ওহমে আছে, এটাকে ওহম ধরে নিতে হবে, সবগুলো সেম ইউনিট রাখতে হবে। হয় কিলো ভোল্ট থাকলে ভোল্টেজ বানায় ফেলতে হবে, কিলো ওহম থাকলে ওহম বানায় ফেলতে হবে। হ্যাঁ, একই ইউনিট, সেম ইউনিট হতে হবে। একটা তুমি কিলো রাখবা আর একটা নর্মাল রাখবা, তাহলে হবে না। তো যাক, রেজিস্ট্যান্সটাকে আমরা 5 × 10⁻³ মানে এটা ওহমে নিয়ে আসলাম, ভাগ করলাম, এটা হবে 6 × 10⁻³ অ্যাম্পিয়ার। এই -3, 10⁻³ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। ওকে, একইভাবে তুমি যদি রেজিস্ট্যান্স জানো, সেখান থেকে তুমি কন্ডাক্ট্যান্স বের করতে পারবা, G=1/R। আমরা একটু আগে শিখে আসছি, এটা হচ্ছে মিলি সিমেন্স। ঠিক আছে, পাওয়ারের সূত্র আমরা জানি P=VI। তাহলে এখানে ভোল্টেজ জানি, কারেন্ট জানি, গুণ করে দিলাম পাওয়ার। তুমি যদি এটা মিলি এম্পিয়ার হয় তাহলে মিলি ওয়াট হবে, এটা যদি এম্পিয়ার হয় তাহলে ওয়াট হবে, এটা মনে রাখতে হবে। P=I²R, এই ফর্মুলা দিয়ে করলাম, P=B²G। তিনটা ফর্মুলা দিয়ে বের করে দেখলাম যে পাওয়ার, তুমি যে ফর্মুলা দিয়ে ব্যবহার করো না কেন, তোমার যদি ডাটা জানা থাকে তাহলে তুমি কি করতে পারবা, পাওয়ার সেম হবে। তাই আমরা প্রুভ করলাম। বুঝতে পারছি কিনা অঙ্কটা? খুব সহজ সহজ অঙ্ক, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে বা চিন্তা ভাবনা না করলে কিন্তু মনে থাকবে না। ওকে, প্র্যাকটিক্যাল প্রবলেম 2.2, এটা বাসায় থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে খাতায় করে রাখবা, আমাকে দেখাবা, ঠিক আছে? বা আমার ইমেলে পাঠিয়ে দেবে এটা সলভ করে। এই যে প্রবলেমগুলো দিচ্ছে এগুলো বাসায় খাতা করে ছবি তুলে আমার ইমেলে পাঠিয়ে দেবা, তোমাদের নাম, রোল নাম্বার লিখে। এগুলো পরে, হ্যাঁ। ওকে, আরেকটা প্রবলেম দেখো, এটা মজার প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, দেখো প্রবলেম কি বলছে, পড়ো পড়ো, কেউ পড়ো, সিয়ার পড়ো দেখে। For example 2.3, হ্যাঁ, a voltage source of 20 sin alpha t V is connected across হ্যাঁ, a এটা 5 আলফা না, kilo এটাকে ohm শোনো, পাই এটাকে পাই পাই বলে, sir pi পাই। sir ভুলে sir আচ্ছা 5 kilo ohm resistor, find the current though the resistor and the power dissipated. হ্যাঁ, এটা হচ্ছে থ্রো, হ্যাঁ, থ্রো, মধ্য দিয়ে। আমি Yes, আবার sir. শোনাচ্ছি, এ ভোল্টেজ সোর্স অফ 20 sin pi t, হ্যাঁ, ভোল্ট ইজ কানেক্টেড অ্যাক্রস এ 5 kilo ohm resistor, ফাইন্ড দ্য কারেন্ট থ্রো দ্য রেজিস্টর অ্যান্ড দ্য পাওয়ার ডিসিপেটেড। বলছে এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করো, এবং এখানে কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে, খরচ হচ্ছে, অপচয় হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, সেটা বের করো। তাহলে আমরা পাওয়ারের সূত্র জানি, কারেন্টের সূত্র জানি, বসাই দিলাম, হয়ে গেল। কিন্তু তোমাদের কোশ্চেন করতেছি, এই 20 sin pi t লেখলো কেন? এখানে 20 ভোল্টেজ লেখলেই তো হইতো, কারণ কি বলতে পারবো কিনা? স্যার, এটা আরএমএস ভ্যালু। হ্যাঁ, আর কেউ, বলতে পারবো কিনা? স্যার আরেকবার বলেন।
এটা সাইন ফাইটি লেখছে কেন? শুধু 20 ভোল্ট লেখলে তো হয়তো। একটু আগে তো আমরা সাইন 20 ভোল্ট বা 30 ভোল্ট বা 10 ভোল্ট নিয়ে করেছিলাম। এখানে এসে সাইন পাইটি লেখলো কেন? বলতে পারো কিনা? স্যার জানা নাই স্যার। টোটালটা ভোল্টের মান স্যার ভোল্টেজ। আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি বলেছি এই সাইন ফাইটি হতে পারে অথবা কস ফাইটি হতে পারে। এটা হচ্ছে আসলে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল, আর সেই পরিবর্তনটা আসে সাইন থিটা বা কস থিটা দিয়ে প্রকাশ করে। যদি সেটা কস থিটা দিয়ে প্রকাশ করে তাহলে সেটা ফেজ হয় 0 ডিগ্রি থেকে শুরু হয়, আর যদি সাইন থিটা হয় তাহলে ফেজ 90 ডিগ্রি থেকে শুরু হয়। তো সোজা বাংলা কথা হচ্ছে 20 সাইন ফাইটি বলতে পারে, ওমেগা টি বলতে পারে। এটা মানে হচ্ছে এটা একটা এসি ভোল্টেজ। আর তোমার যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে এসি কারেন্ট, যে পাওয়ারটা বের হবে সেটা হচ্ছে এসি পাওয়ার। কথা বুঝতে পারছো? দুই ধরনের জিনিস হয়, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, ডিসি পাওয়ার, আর একটা হচ্ছে এসি ভোল্টেজ, এসি কারেন্ট, এসি পাওয়ার। আমরা যেই বাসা বাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করি, হ্যাঁ, ফ্যান চালাই, লাইট জ্বালাই, সুইচ দিয়ে, এগুলো সব হচ্ছে এসি। আমরা ব্যাটারি দিয়ে যেগুলো চালাই, হ্যাঁ, মোবাইল অন্য আদার্স থিং যেগুলো চালাই, সেখানে যে ভোল্টেজ, সেখানে যে কারেন্ট ফ্লো হয়, সেগুলো হচ্ছে ডিসি। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে, হ্যাঁ, কোনটা এসি কোনটা ডিসি। তাহলে সাইন কস এগুলো থাকলে বুঝতে হবে এগুলো এসি ভোল্টেজ, এসি কারেন্ট, এসি পাওয়ার। আর এগুলো না থাকলে, শুধু কনস্ট্যান্ট ভ্যালু থাকলে সেগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, ডিসি পাওয়ার। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো সূত্র একই, বাট এসির ক্ষেত্রে আর ডিসির ক্ষেত্রে আই ইকুয়াল বি বাই আর। সেখানে আমি আই এর মানটা বসাইছি, আর এর মান বসাইছি, ভাগ করে দিয়েছি, বের হয়ে গেছে। ওখানে সাইন ফাইটি ঠিকই রয়ে গেছে, এটাতে কোনো পরিবর্তন হবে না। একইভাবে পাওয়ার যেটা আছে, এটাও পাওয়ারটা হচ্ছে যেহেতু ভোল্টেজের মধ্যে সাইন থাকবে, আই এর মধ্যেও সাইন থাকবে, তাহলে সাইন সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? সেটাও কিন্তু মিলি ওয়াট, এটাও পাওয়ার, এটা হচ্ছে এসি পাওয়ার। আর বাকি সব জিনিস আগের ফর্মুলার মতোই, শুধু ডিফারেন্স হচ্ছে এটা এসি পাওয়ার হয়েছে, আগেরটা ছিল ডিসি পাওয়ার। ক্লিয়ার? তাহলে নিচেরটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্রবলেম 2.3, এটা তোমরা করবা। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, এখন আমরা আলোচনা করব নোটস, ব্রাঞ্চ, লোভ। অ্যাকচুয়ালি সবাই মনে হয় 100% বুঝবা, এটা বোঝা মুশকিল। তোমরা এটা নিজেরা ডিসকাস করবো, তোমাদের মধ্যে থেকে দেখবা যে কয়েকজন ভালো বুঝছে, হ্যাঁ, আবার অনেকেই ভালো বুঝে নাই। সেটা সলভ করতে হবে কিভাবে? তোমাদের মধ্যে যারা ভালো বুঝছে তাদের সাথে ডিসকাস করতে হবে। ডিসকাস করার পরে যদি কিছু না বুঝে থাকো, সেটা আবার আমার সাথে আবার নেক্সট ক্লাসে আলোচনা করবো, সেটাকে আমি আবার বুঝাই দেব। ঠিক আছে? এভাবে আমাদের প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, তোমরা কোনো কিছু না বুঝে শেষ করবে তা না। আর যেটা না বোঝার কিছু থাকবে মুখস্থ করার মতো ইকুয়েশন, সেগুলো বোঝার চেয়ে মুখস্থ প্র্যাকটিস করে শেষ করতে হবে, সেটা আমি বলে দেব। আর আমি যেটা বলবো যে বোঝানো যাবে, বুঝবা, সেটা না বুঝে কখনো প্র্যাকটিস শিখবা না, সেটা বুঝতে হবে। আমরা এখন আলোচনা করবো 2.3 আর্টিকেল, নোটস, ব্রাঞ্চ অ্যান্ড লুপস। ভেরি সিম্পল জিনিস। নোটস কাকে বলে, ব্রাঞ্চ কাকে বলে, লুপ কাকে বলে, এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। তারপর আমি তোমাদের সার্কিটটা দেখো টাইম সাইডে, এখানে লেখা আছে ব্রাঞ্চ কাকে বলে। হ্যাঁ, এ ব্রাঞ্চ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল এলিমেন্ট সাচ অ্যাজ ভোল্টেজ সোর্স অর এ রেজিস্টর। ব্রাঞ্চ হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট। মনে করো একটা ভোল্টেজ সোর্স আছে, দেখো না, এই যে বাম সাইডে 10 ভোল্ট, এই ভোল্টেজ সোর্স একটা ব্রাঞ্চ। একটা রেজিস্টর যে আছে 5 ওহম, এটা একটা ব্রাঞ্চ। 2 ওহম একটা রেজিস্টর আছে, এটা একটা ব্রাঞ্চ। মানে যেখানে একটা ভোল্টেজ সোর্স অথবা একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা একটা ব্রাঞ্চ। তবে একটা ব্রাঞ্চের মধ্যে একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স একসাথে থাকতে পারে। যেমন যে ভোল্টেজ সোর্সটা আছে তার উপরে যদি আমি ছোট্ট করে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতাম এই একই লাইনের মধ্যে, তাহলে মানে মেনে রাখতে হবে দুইটা পয়েন্ট, হ্যাঁ, কোনো দুইটা পয়েন্টের মাঝে যে ভোল্টেজ সোর্স থাকবে অথবা রেজিস্ট্যান্স সোর্স থাকবে অথবা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স একসাথে থাকবে, সেটাকে আমরা কি বলবো? একটা ব্রাঞ্চ, একটা শাখা। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। এখানে কয়টা ব্রাঞ্চ আছে বলতে পারবো কিনা এই সার্কিটটাতে? 2.10 5টা আছে স্যার, 5টা। দুটা ভোল্টেজ সোর্স, একটা 3টা হলো রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, এখানে 5টা ব্রাঞ্চ আছে।
হ্যাঁ, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, আর তিনটা হচ্ছে রেজিস্ট্যান্স। ফাইন, সুন্দর হচ্ছে আনসার। ওকে, আর এটা হচ্ছে নোড। নোড কাকে বলে? নোড হচ্ছে যে পয়েন্টগুলো একসাথে, এখানে যতটা পয়েন্ট আছে, পয়েন্ট বলতে দেখবে যে যেমন সাপোজ ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, বি এ দেখো আবার তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্টের মধ্যে দেখো কোনো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্স কিছু নাই। এই তিনটা পয়েন্ট যদি দূরে দূরে আছে, বি এর পয়েন্টগুলোর কথা বলতেছি, দূরে দূরে থাকলে এখানে একটা তার দিয়ে লাগানো, এই তার দিয়ে লাগানো মানে হচ্ছে শর্ট সার্কিট। তো তার দিয়ে লাগানো মানে এখানে শর্ট, এখানে কিছু নাই, রেজিস্ট্যান্স নাই। তো এই তিনটা পয়েন্ট মিললে কি আমরা একটা পয়েন্ট বলতে পারি। তাহলে বি হচ্ছে একটা পয়েন্ট, আবার সি দেখো নিচে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টকে আমরা একটা পয়েন্ট বলতে পারবো। তাহলে এখানে নোড বলতে বলবো একটা পয়েন্ট যেখানে ব্রাঞ্চ গুলো এসে মিলিত হয়েছে। কি হয়েছে? ব্রাঞ্চ গুলো এসে মিলিত হয়েছে। এই নিচে একটা ছবি দেখো, এই যে সুন্দর ছবিটা, এই ছবিটা হচ্ছে এ, বি এবং সি। এখানে এই তিনটা নোড ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হচ্ছে? এ, বি এবং সি। বিটা হচ্ছে কতগুলো পয়েন্ট এসে এখানে মিলছে, সি তো কতগুলো পয়েন্ট এসে মিলেছে। তোমরা বাসায় যে চিন্তা করবা, বি আর ফিগার 2.10 এবং 2.11টা সেম ফিগার, বাট দেখতে ডিফারেন্ট। ওকে, এগুলো হচ্ছে এবিসি হচ্ছে নোড। মনে থাকবে, এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চ। দুই অথবা তার চেয়ে বেশি ব্রাঞ্চ এসে সেখানে যুক্ত হবে। যেমন দেখো বিতে কয়টা ব্রাঞ্চ, 3 ওহম 2 এম্পিয়ার গুলো এসে যুক্ত হয়েছে। কথা বুঝতে পারছো? সিতে এসে কি একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, দুটো রেজিস্ট্যান্স সোর্স এসে যুক্ত হয়েছে। দুই অথবা তার চেয়ে বেশি ব্রাঞ্চ গুলো যদি পয়েন্টে যুক্ত হয় সেটাকে আমরা বলবো নোড। আর এটা হচ্ছে লুপ। লুপ কাকে বলবো বলতে পারবা? লুপ হচ্ছে এরকম আর কি, এই যে পয়েন্টটা যদি তুমি চিন্তা করো, লুপ হচ্ছে একটা লুপ, একটা সার্কেল। তাহলে এখানে যেটা বলতে পারবো এ বি সি, এ বি সি একটা লুপ। তবে খেয়াল করতে হবে, এ বি সি কিন্তু দুইভাবে হইতে পারে। এ বি, এই 2 ওহমের মধ্যে দিয়ে যাইতে পারে একটা লুপ। একটা হচ্ছে এ বি সি, মানে এটা আবার এ বি এ 3 ওহমের মধ্যে দিয়ে যাইতে পারে একটা লুপ। আর এটা হচ্ছে এ বি সি, এ বি এবং এই 2 এম্পিয়ারের মধ্যে দিয়ে যাইতে পারে একটা লুপ। লুপ মানে একটা সার্কেলের মতো। কথা বুঝতে পারছো? তো লুপ হচ্ছে একটা সার্কেল আর কিছু, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আবার ওই পয়েন্টে এসে শেষ হবে, সেটাকে আমরা বলবো লুপ। তুমি এখানে যে কোনো ভাবে বলতে পারো। সাপোজ ধরো তুমি এটাও বলতে পারো যে চক্র বলা যায়। বি থেকে শুরু, হ্যাঁ চক্র, চক্র আর কি। যেমন বি থেকে শুরু হয়ে আবার সি হয়ে আবার বিতে আসবে, বি সি হয়ে আবার বিতে আসবে, এটা একটা লুপ। এ বি সি হয়ে আবার এতে আসবে, এটা একটা লুপ। কথা বুঝতে পারছি? এই রিডিং গুলো এখানে পড়বা, পড়াই কথাগুলো আরো ক্লিয়ার বুঝবে। এই দেখো, এ লুপ ইজ এনি ক্লোজ পাথ ইন এ সার্কিট। সার্কিটের মধ্যে যে কোনো ক্লোজ পাথই হচ্ছে একটা লুপ। এই কথাগুলো মুখস্থ করবো। আবার এখানে ব্রাঞ্চ বের করে একটা সূত্র দিয়েছে, এল এন মাইনাস ওয়াল। এন হচ্ছে কি? হ্যাঁ লুপ। এন হচ্ছে নোড, বি হচ্ছে ব্রাঞ্চ। তুমি ক্যালকুলেশন করে দেখবা উপরে যে সংখ্যাগুলো আছে, যে ব্রাঞ্চ বের করার জন্য লুপ সংখ্যা এবং নোড সংখ্যা যোগ করে সেখান থেকে যদি 1 মাইনাস করো, তাহলে তুমি ব্রাঞ্চ সংখ্যা বের হয়ে যাবে। এটা তোমরা নিজেরা চিন্তা করে বের করে আমাকে নেক্সট ক্লাসে জানাবো। এখানে কিছু কথা বলছি, ইম্পর্টেন্ট কথা, এগুলো তোমরা মনে রাখবা। যে 2 or more elements are in series if they are connected cascade or connected sequentially and consequently carry the same current. এখানে যেটা বলতেছে, এটা আমরা ছবি এঁকে দেখাতে পারলে ভালো হইতো আর কি। মানে সার্কিট দেখে স্যার কিভাবে ব্রাঞ্চ বের করেছে এটা বুঝিনি স্যার। সার্কিট দেখে, সার্কিট দেখে কিভাবে ব্রাঞ্চ বের করে সেটা বুঝিনি স্যার। সার্কিট দেখে ব্রাঞ্চ বের করতে এই যে ইজিলি, যেমন এই যে একটা ভোল্টেজ সোর্স আছে না, মানে দুইটা পয়েন্টের মধ্যে, হ্যাঁ দুইটা পয়েন্টের মধ্যে যে জিনিসটা থাকবে, বা দুইটা নোডের মধ্যে, হ্যাঁ দুইটা নোডের মধ্যে যে জিনিসটা থাকবে, যেমন এখানে এ এবং সি, এই নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আসছে, এটা একটা ব্রাঞ্চ। যেমন এ এবং বি এর মধ্যে 5 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা ব্রাঞ্চ। বুঝছো? বি এবং সি এর মধ্যে 2 ওহম আছে, এটা একটা ব্রাঞ্চ। 3 ওহম আছে, এটা একটা ব্রাঞ্চ। 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট আছে, এটা একটা ব্রাঞ্চ। এখন বুঝতে পারছো কিনা? লেখা আছে, a branch represent a single element such as a voltage source or a resistor. এটা সিঙ্গেল এলিমেন্ট বোঝাবে, সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ। ঠিক আছে? আস্তে আস্তে আরো বুঝবো, আমরা আরো যাবো। তো এই পয়েন্টটা মনে রাখবা যে সিরিজ রেজিস্ট্যান্স কি, একটা রেজিস্ট্যান্সের শেষ হয়ে যদি আরেকটা রেজিস্ট্যান্স আমরা কানেকশন দেই, তাহলে এটাকে আমি সিরিজ রেজিস্ট্যান্স বলবো। ঠিক আছে? একটা রেজিস্ট্যান্সের এক মাথা আরেকটা রেজিস্ট্যান্সের অপোজিট মাথা যদি হয়, আমরা সেটা আমরা তোমাদের দেখাইতে হবে। হ্যাঁ,
দেখাইতে হবে। এখানে তো তোমাদের সিরিজ রেজিস্ট্যান্স নাই, আমরা নেক্সটে আসবো। তো এই অংশটা ভালো করে রিডিং করবো, আমি তারপর নেক্সটে দেখাবো। আসলে নোটপ্যাড দিয়ে দেখাইতে হবে। এই যে তোমার এই প্রবলেম দেওয়া হচ্ছে, তোমরা এই প্রবলেমগুলো করবা। দেখো কি প্রবলেম আছে, ভেরি সিম্পল প্রবলেম। ডিটারমাইন দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস অ্যান্ড নোডস ইন দ্য সার্কিট শোন ইন ফিগ 2.12। আইডেন্টিফাই হুইচ এলিমেন্ট আর ইন সিরিজ অ্যান্ড হুইচ আর ইন প্যারালাল। তোমাকে যে প্রবলেমটা দেওয়া হচ্ছে, এখানে বলতেছে তোমাকে ব্রাঞ্চ এবং নোড সংখ্যা বের করো এবং কোনটা সিরিজ এবং কোনটা প্যারালাল বের করো। সিরিজ আমি যেটা বললাম, একটা রেজিস্ট্যান্সের শেষ হওয়ার পর আরেকটা রেজিস্ট্যান্স যদি শুরু হয় তাহলে এটা হচ্ছে সিরিজ। আর দুইটা রেজিস্ট্যান্সের মাথা, দুইটা রেজিস্ট্যান্স আছে মনে করো, দুইটা রেজিস্ট্যান্সের মাথা, চারটা মাথা থাকে না আর একটা। স্যার একটু চিত্র আগে বোঝাইলে মনে ভালো হতো স্যার, তাহলে ক্লিয়ার হতে পারতাম। সেটাই, সেটা আমার হাতে এখন সুযোগটা নাই। তো আমি তোমাদেরকে নেক্সটে দেখাবো, আজকে মোবাইল থেকে দেখাচ্ছি তো নেক্সটে তোমাদেরকে এটা আমরা আর একটু ক্লিয়ার করবো, দেখাবো। হ্যাঁ, চিত্র এঁকে দেখাবো। আবার নোটপ্যাড একটা কেনার কথা, যেটার মাধ্যমে লিখে দেখানো যায়, ওটা দিয়ে আমরা নেক্সটে চেষ্টা করবো। ঠিক আছে, এখান থেকে বোঝাচ্ছি তোমাকে। দেখো দেখা দেখা করবো কি, তারপর দেখাই বললাম। এখানে দেখো, এই যে ভোল্টেজ সোর্স 10 ভোল্টের সাথে 5 ওহম রেজিস্ট্যান্স। ভাই কে কার সাথে দেখা করবে, এটা মিউট করে কথা বলতে হবে তো। ভাই খেয়াল করো সবাই। আচ্ছা দেখো, এই যে ভোল্টেজ সোর্স, হ্যাঁ, এই ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্স লাগানো আছে এটা হচ্ছে সিরিজ। ঠিক আছে, এই ভোল্টেজ সোর্সের সাথে যে 5 ওহমের রেজিস্ট্যান্স লাগানো আছে এটা হচ্ছে সিরিজ। আর এই যে 6 ওহমের সাথে যে 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স লাগানো আছে এটা হচ্ছে প্যারালাল। প্যারালালটা আমরা বুঝবো যে 6 ওহমের একটা মাথা, 2 অ্যাম্পিয়ারের একটা মাথা, দুইটা মাথা একই পয়েন্টে, আবার বাকি দুটা মাথা অপর একই পয়েন্টে যদি হয় এটাকে প্যারালাল বলবো। আর একটা জিনিসের শেষ হলো আর একটা জিনিসের যদি শুরু হয় তাহলে সেটাকে আমরা সিরিজ বলবো। যেমন এখানে যে ভোল্টেজ সোর্স 10 ভোল্ট, 10 ভোল্টের মাথাটা উপর দিকে চিন্তা করো, তারপরে যে রেজিস্ট্যান্সটা শুরু হয়েছে, তাহলে এই 10 ভোল্টের সাথে এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে। আর 6 ওহমের সাথে 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা এটা প্যারালাল আছে। এভাবে বোঝা যায়। কথা বুঝতে পারছো? তাহলে দেখো ফিগার থেকে উপরে দেখো কি বলে, এটা আবার তোমাদের আমরা ছবি এঁকে দেখাবো। সিন্স দেয়ার আর 4 এলিমেন্ট ইন দ্য সার্কিট, দ্য সার্কিট হ্যাজ 4 ব্রাঞ্চ। চারটা এলিমেন্ট আছে তো চারটা ব্রাঞ্চ আছে। দ্য সার্কিট হ্যাজ 3 নোডস আর আইডেন্টিফাই ইন ফিগ 13। দেখো এখানে দেখা হচ্ছে কয়টা নোড আছে। হ্যাঁ বুঝি না, আবার বলো। এই আমাদের সার্কিটে যদি কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার না থাকতো তাহলে 5 ওহম 6 ওহম দুইটাই তো সিরিজ হতো। হ্যাঁ হ্যাঁ, সিরিজে হয়ে যেত। এই তো ভালো বলছো। তো যাই হোক, আমরা যেটা বলতেছি ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে এখানে যতটা এলিমেন্ট আছে, ভোল্টেজ কারেন্ট, চারটা ব্রাঞ্চ আছে। নোট দেখো, নোটে দেখো যে 6 ওহমের রেজিস্ট্যান্স, 2 অ্যাম্পিয়ারের যে কারেন্টের উপরে দুটো মাথা, একটা সিঙ্গেল লাইনের মধ্যে না, এই সিঙ্গেল লাইনের মধ্যে থাকা মানে হচ্ছে এটা একটা পয়েন্টের মধ্যে থাকা। মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, ওই 2 এর বরাবর যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, এটা একটা মাথায় বোঝাবে। নিচে যে জিনিসটা দেখো, তিনটা জিনিস একই সাথে আছে, আছে এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে, তিনটা মাথাকে একটা মাথা বলা যাবে। তাহলে এখানে নোড হবে 1 2 3, তিনটা নোড। এই জিনিসগুলো আমি নেক্সটে আবার আলোচনা করব। ঠিক আছে, আর বাকিটা তো রেজিস্ট্যান্সের ফর্মুলা, সেটা দিয়ে তোমরা সলভ করবে এই প্রবলেমটা। এবং নেক্সট ক্লাসে তোমরা কারশফস ল এটা রিডিং করে আসবে। কি করবা, দুইবার রিডিং করবা কারশফস ল। একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেবিএল। কেসিএল একটা, এটা কি কেবিএল, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ। খুব মজার এবং খুব সহজ, টেনশন করে না। অনেকে মনে করতেছে খুব টেনশন। এখানে যে সামেশন আকারে দিয়ে কত ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এত কঠিন কঠিন ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট না করলে হবে। তোমাদের বোঝানোর জন্য আরো সিম্পল করে বোঝাবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমি আজকে আর বোঝাতে চাচ্ছি না, তোমাদেরকে রিডিং করার সুযোগ দিলাম। আমি নেক্সটে এগুলো আরো সুন্দর করে বুঝাই দিব। কারশফস ল কাকে বলে, কেসিএল মানে হচ্ছে কারশফস কারেন্ট ল। এই সহজ কথা হচ্ছে একটা পয়েন্টে যতগুলো কারেন্ট আসবে আর যতগুলো যাবে এদের যোগফল, হ্যাঁ, 0 অথবা আগত কারেন্ট এবং নিগত কারেন্টের সমান। মানে সাপোজ একটা পয়েন্টে যা আসবে এবং ওই পয়েন্ট থেকে যা চলে যাবে, এই দুটো তো সমানই হবে। বাইরে থেকে যদি কিছু না আসে, হ্যাঁ, তুমি চিন্তা করো একটা কারেন্টের পয়েন্ট নিলাম, এই পয়েন্টে 2 সাইড থেকে কারেন্ট আসতেছে আর এক সাইড থেকে কারেন্টে চলে যাচ্ছে, তাহলে যা আসে তাই তো যাবে, এখানে তো আর কিছু জেনারেট হওয়ার কিছু নেই। ওটা হচ্ছে কেসিএল, কোন একটা পয়েন্টে যা আসবে যা চলে যাবে দুটা সমান। আর কেবিএল যেটা বলেছে সে একই কথায়, একটা যদি সার্কিট হয়
সাপ্লাই দিয়ে ভোল্টেজটা দিব আর বিভিন্ন জায়গায় যে ড্রপগুলো হবে এই ড্রপগুলোর যোগফল আর সাপ্লাই ভোল্টেজের সমান, অথবা এই সাপ্লাই ভোল্টেজ এবং ড্রপ সবগুলো মিলে হয়ে যাবে 0। এইটা হচ্ছে মেইন কথা। এটাকে ম্যাথমেটিক্যাল বিভিন্নভাবে এক্সপ্লেন করেছে, সুন্দরভাবে বর্ণনা করেছে, সেগুলো আমি তোমাদেরকে বোঝাই দিব। তোমরা নিজেরা একবার রিডিং করবা। কেসিএল কেবিএল এই আর্টিকেলে যে প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম 2.5 এ পর্যন্ত না যে অ্যাটলিস্ট তোমরা প্রবলেম প্র্যাকটিস যেটা আছে কত, প্র্যাকটিস কত 2.5 এক্সাম্পল এই পর্যন্ত তোমরা রিডিং করে থাকবা, ঠিক আছে? এগুলো আমি আবার বর্ণনা করবো, বুঝাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা তোমরা মনে রাখবা, কি পড়ানো হয়েছে কি পড়ানো হবে, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাদের 10:30 অন্য টিচার ক্লাস শুরু করে দিবে, এই কারণে তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। তো স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের তো এই যে ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল যে বইটা আছে ওটা হচ্ছে আপনার রুশেলের বইটা আর জর্জের বই, এক্স্যাক্টলি আলেকজান্ডারের বইটা নাই। তাহলে তো স্যার আমাদের আজকে মেলে পাঠাই দিব, হ্যাঁ শেয়ারের যে মেলে পাঠাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তাহলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই।